লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম আমরা ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে আমরা পড়ছিলাম। ঠিক আছে, ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে আমরা পড়ছিলাম। আর ঘনমাত্রার কয়েকটা একক, যেমন তোমার মোলারিটি একটা একক, মোলালিটি, নরমালিটি, ওগুলো আমরা পড়বো না। মোলালিটি, নরমালিটি লাগবে না। তারপর আমরা পিপিএম পড়ছিলাম, শতকরা একক পড়ছিলাম। আমরা বলছিলাম যে পিপিএম থেকে কিভাবে শতকরা এককে নেওয়া যায়, শতকরা একক থেকে কিভাবে পিপিএম মানে মোলারিটি থেকে কিভাবে শতকরাতে নেওয়া যায়, শতকরা থেকে কিভাবে কিসে নেওয়া যায়, মোলারিটিতে নেওয়া যায়। ঠিক আছে, ওকে, আমরা এগুলো পড়ছিলাম। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম মোলারিটি আর পিপিএম এর মধ্যে কনভার্সন এগুলো আমরা মানে একক কনভার্সন গুলো আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার করছিলাম। ঠিক আছে, আজকে আমরা কিছু ম্যাথ দেখব। ম্যাথের মধ্যে প্রথম যে টাইপটা আছে, আমি টাইপ ভিত্তিক ম্যাথ পড়াবো, কয়েকটা টাইপ পড়াবো আজকে, শুধু ম্যাথ পড়াবো। ঠিক আছে, আর এই অধ্যায়ে তোমাদের আমি আগেই বলে দিছি, এই অধ্যায়ে পড়া মানেই হলো ম্যাথ, অন্য কোনো কিছু না। ঠিক আছে, এই যে ম্যাথগুলো আমরা দেখছিলাম যে কিভাবে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়া যায়, মোলারিটি থেকে কিভাবে পার্সেন্টেজ নেওয়া যায়, এই ম্যাথগুলো আমরা আগের ক্লাসে দেখছিলাম। ঠিক আছে, তারপর পিপিএম এ কিভাবে নেওয়া যায়, পিপিএম থেকে কিভাবে মোলারিটিতে নেওয়া যায় সেটা। আচ্ছা, তারপর আজকে আমাদের প্রথম টাইপ যে টাইপটা হলো, আমরা কি করব, কোন দ্রবণের ঘনমাত্রাটা আমরা কমাবো। জিনিসটা কিরকম, সাপোজ ধরো তোমার চিনি, তুমি একটা শরবত গলাইতেছো, তো তুমি কি করবা, ধরো তোমার চিনি বেশি হয়ে গেছে, মিষ্টি বেশি হয়ে গেছে, তুমি তাহলে মিষ্টি কমানোর জন্য কি করো, সেখানে পানি যোগ করো, আয়তন বাড়াও, তাহলে তোমার কি মিষ্টিটা কমে যায়। আয়তন মানে পানি যোগ করা মানে কি, সেখানে নতুন মানে দ্রাবক যোগ করা, মানে দ্রবণের আয়তনটা কি ওখানে বেড়ে যাবে, শরবতের পরিমাণটা কি ওখানে বেড়ে যাবে, মানে আয়তনটা বেড়ে যাবে। অন্যদিক দিয়ে আয়তনটা বাড়ছে, পানি যোগ করার ফলে তার আয়তনটা বাড়ছে, কিন্তু মিষ্টিটা কিন্তু কমে গেছে। শরবতের ক্ষেত্রে মিষ্টিটাই হলো এখানে কি ঘনমাত্রা, তাইলে আয়তনটা বাড়াইলে ঘনমাত্রাটা কি হয়ে যায়, কমে যায়। আয়তন এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। সম্পর্কটা হলো এইরকম, আমি সম্পর্কটা লিখে দেই। সম্পর্কটা হলো তোমার আয়তন এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্কটা হলো তোমার ভি সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টু, সমানুপাতিক চিহ্ন যেহেতু ইয়াতে নাই আমাদের, ভি প্রপোর্শনাল টু 1/s, 1/s কি ঘনমাত্রা, ভি প্রপোর্শনাল টু 1/s মানে তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি কোন দ্রবণের আয়তন যদি বাড়াও, তাহলে তার ঘনমাত্রাটা কমে যাবে। যেমন তুমি চিনির শরবতে যদি পানি যোগ করো, মিষ্টিটা কমে যাবে। তাহলে তোমার পানি যোগ করার কারণে কিন্তু আয়তনটা বাড়লো, আর ঘনমাত্রাটা কিন্তু বা মিষ্টিটা কিন্তু কমে গেল। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি যদি আয়তন দ্বিগুণ করো, তাহলে ঘনমাত্রাটা অর্ধেক হয়ে যাবে, একদম প্রপার হবে। আয়তনটা তিন গুণ করো, ঘনমাত্রাটা 1/, মানে যা আছে সেটা 3/1 হয়ে যাবে। আর আয়তন যদি 4 গুণ করো, তাহলে ঘনমাত্রা 1/4 হয়ে যাবে আর কি। আয়তনকে তুমি যত গুণ করবা, ঘনমাত্রাকে তোমার তত ভাগ কমে যাবে। ঠিক আছে, আমরা বাফারের ক্ষেত্রে দেখছিলাম। ওকে, আমরা এখানে আর ইয়া করবো না, আমরা এখানে নরমালি আমরা এটা নিয়ে আর তেমন আলোচনা করবো না। আমরা এটা বুঝতে পারছি যে জিনিসটা কি। এখন একটা ম্যাথ দেওয়া আছে যে একটি 0.521 ঘনমাত্রা 75 ml। ঠিক আছে, তার ঘনমাত্রা কত, 0.521, আয়তন কত, 75 ml। ওকে, সোডিয়াম কার্বনেট একটা দ্রবণ আছে। সোডিয়াম কার্বনেট একটা কার্বনেট জাতীয় ক্ষার, মনে রাখতে হবে। দ্রবণটি থেকে কিভাবে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করব। আচ্ছা, আমরা তো ডেসিমোলার দ্রবণ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ডেসিমোলার আমি তোমাদের বলছিলাম, ডেসিমোলার মানে কত, 0.1 m। ঠিক আছে, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রাটা কত, 0.1 m, এটা আমরা জানি। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রাটা হলো কত, 0.1 m। ওকে, তো আমরা কি করব, এখানে যেই প্রথমত মানে প্রাথমিক অবস্থায় সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.5, 1 মিনিট। ওকে, দেখো এখানে প্রাথমিক অবস্থায় মানে প্রথম অবস্থায় সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.521 মোলার।
আর আয়তন দেওয়া আছে 75 মিলিলিটার। তো এটাকে আমরা কি করব, ডেসিমোলারে প্রস্তুত করব। এখন ডেসিমোলার মানে আমাদের ঘনমাত্রা আগে কত ছিল 0.521, এটাকে এই ঘনমাত্রাটাকে আমরা কি করব, এই ঘনমাত্রাটাকে আমরা ডেসিমোলারে নিব। মানে 0.521 থেকে আমরা কততে নিব, 0.521 থেকে আমরা কততে নিব, 0.1 এ নিব। 0.521 থেকে 0.1 মোলার ঘনমাত্রাতে আমরা নিব, মানে ঘনমাত্রাটা তাহলে আমাদের কমাতে হবে। তাহলে ঘনমাত্রাটা কমাইতে হলে আমাদের কি করতে হবে, আয়তন বাড়াতে হবে, আমরা জানি। তো সেটা আমরা কিভাবে ম্যাথগুলো করব, এটাকে ধরো তুমি এই 0.521 কে ধরো S1, এই যে S1 ধরলাম, দেখো। তারপরে এই 75 ml টাকে তুমি ধরো V1। এখন আয়তনটা কত বাড়াইতে হবে সেটা আমরা একটা সূত্রের সাহায্যে করি, নরমালি V1S1 V2S2। ওকে, তো আমরা এই যে যেটা পরবর্তী আগের অবস্থাটাকে আমরা কি বলি V1S1, আর পরের অবস্থাটাকে আমরা কি বলি V2S2। তো এটাকে তুমি S1 ধরো, এর আগের অবস্থা, এটাকে তুমি V1 ধরো, এটাকে আগে, এটা আগের অবস্থা। আর S2 ধরো, এই ডেসিমোলারটাকে কি ধরো তুমি S2 ধরো, ঠিক আছে। তাহলে V2 কত আসবে সেটা আমরা বের করি। তাহলে V2 আসবে কত, এই যে V2 আমরা V1S1 V2S2, তাহলে এখান থেকে V2 কি লেখা যায়, V1S1 বাই S2। তো এখান থেকে V2 আসে হলো তোমার 390.75 মিলিলিটার। ওকে, তাহলে আমাদের আগের আয়তন কত ছিল 75 মিলিলিটার, সেটাকে কত করতে হবে, এই 75 মিলিলিটার আয়তনটাকে কত বানাইতে হবে, 390.75 মিলিলিটার। তাহলে এই 75 থেকে 390.75 মিলিলিটার তোমাকে কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। কেন, পানি যোগ করলে ঘনমাত্রাটা তুমি কমাইছো, তাহলে পানি যোগ করতে হবে। তাহলে 75 থেকে 390.75 মিলিলিটার, এই যতটুকু পার্থক্য, ওই পার্থক্যটাই তোমাকে কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। এই যে দেখো মূল দ্রবণে তাহলে কি 390.75 মাইনাস 75, মানে 315.75 মিলিলিটার আয়তনের পানি যোগ করে যদি তুমি ঝাঁকাও, তাহলে তোমার সেটা কিসের পরিণত হবে, ডেসিমোলার দ্রবণে পরিণত হবে। মানে 0.1 মোলার দ্রবণে সেটা কি হবে, পরিণত হবে। ঠিক আছে, তাহলে এটাই আমরা, এটা দিয়ে আমরা কি করি, ঘনমাত্রা কমানো। আবার ঘনমাত্রা বাড়াইতে হলে ওইটা প্রসেসটা আলাদা। ঠিক আছে, তখন আয়তন কমাইতে হবে, তখন তাপ দিতে হবে, ইয়া করতে হবে, ওইটা আলাদা প্রসেস। ঠিক আছে, আর ঘনমাত্রা কমাইতে হলে সেখানে পানি যোগ করতে হবে। ঠিক আছে, ওকে, এটা লাগবে না। ওকে, আমরা এখন এই টাইট্রেশনটা করার আগে আমরা কিছু টাইট্রেশনের কিছু জিনিস আমরা দেখব। আচ্ছা, টাইট্রেশন জিনিসটা একটু আমরা এখন একটু জুম করে নিই। ওকে, টাইট্রেশন, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া আমরা একটু বলি এখন। ওকে, আমরা প্রশমন বিক্রিয়া পড়বো, পরে আমরা টাইট্রেশন বিক্রিয়াটা করব। ঠিক আছে, ওকে। এখন প্রশমন বিক্রিয়াটা, প্রশমন বিক্রিয়া আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হওয়াকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলি। ওকে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলি। ওকে, প্রশমন বিক্রিয়া একটু আরেকটু ক্লিয়ার করি আমি জিনিসটা। প্রশমন বিক্রিয়াতে কি বিক্রিয়া করবে, প্রশমন বিক্রিয়া মেইনলি কার কার বিক্রিয়া সেটা আগে জানতে হবে, তারপর প্রশমন কথাটার উল্লেখ তো আমরা কি করব, দেখো পরে আমরা উল্লেখ করতেছি। প্রশমন বিক্রিয়া মেইনলি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। এই যে দেখো আমরা একটা অ্যাসিড নিছি এখানে, এখানে দেখো আমরা একটা কি, একটা অ্যাসিড নিছি, যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি আমরা একটা, আরেকটা আমরা কি নিছি তোমার নরমালি, আরেকটা আমরা কি নিছি, ক্ষার নিছি। ওকে, একটা অ্যাসিড নিছি আর একটা কি নিছি, ক্ষার নিছি। এবং প্রশমন বিক্রিয়াটা মেইনলি কি অ্যাসিড এবং ক্ষারের মধ্যেই প্রশমন বিক্রিয়াটা। ওকে, তাইলে কখন আমরা এটাকে প্রশমন বিক্রিয়া বলবো, প্রশমন জিনিসটা কথাটা কি, যেখানে নিরপেক্ষ, মানে প্রশমিত হয়ে যাবে, মানে তুমি যে অ্যাসিডটা নিবা সেই অ্যাসিডটা তার পুরোপুরি বৈশিষ্ট্য হারায় ফেলবে, সে পুরোপুরি প্রশমিত হয়ে যাবে, মানে অ্যাসিডের বৈশিষ্ট্য বলতে কিছুই তার থাকবে না। তদ্রূপ যেই ক্ষারটা তুমি নিবা সেই ক্ষারটার বৈশিষ্ট্য পুরোপুরি প্রশমিত হয়ে যাইতে হবে, তাইলে সেই বিক্রিয়াটাকে আমি প্রশমন বিক্রিয়া বলবো। তাহলে প্রশমন বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাসিডের পিএইচ কত, 7 এর নিচে, ক্ষারের পিএইচ কত, 7 এর উপরে। যে নতুন দ্রবণটা সৃষ্টি হবে, মানে লবণ এবং পানির নতুন দ্রবণটা সৃষ্টি হবে, সেই দ্রবণটার পিএইচ কত হইতে হবে, 7 হইতে হবে। সেই পিএইচটা কত হইতে হবে, 7 হইতে হবে, মানে প্রশমিত হইতে হবে পুরোপুরি, অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারবে না, ক্ষারের বৈশিষ্ট্য থাকতে পারবে না, সেটাকেই আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া বলবো। তাইলে পুরোপুরি যদি প্রশমিত করতে চাই, অ্যাসিড এবং ক্ষারের পরিমাণটা তোমাকে
সাবধানে নিতে হবে। তুমি দেখো এখানে কিন্তু 1 মোল ক্ষার নিছো আর 1 মোল অ্যাসিড নিছো। এখন তুমি ক্ষার নিলা 1 লিটার আর অ্যাসিড নিলা 1 মিলিলিটার। এখন 1 মিলিলিটার অ্যাসিড কি 1 লিটার ক্ষারকে প্রশমিত করতে পারবে? এটা তো তার ক্ষমতার বাইরে। 1 মিলিলিটার মানে অনেক কম। একটুখানি অ্যাসিড, ধরো তুমি 1 গ্লাস অ্যাসিড নিছো আর 1 গ্রাম ক্ষার নিছো। 1 গ্লাস অ্যাসিড কি 1 গ্রাম ক্ষারকে প্রশমিত করতে পারবে? এটা আসলে কি হয়, এই অ্যাসিডটা কি করে ক্ষারটাকে প্রশমিত করে, ঠিক আছে? আর ক্ষারটা কি করে অ্যাসিডটাকে প্রশমিত করে। তাহলে কি এই অ্যাসিড ক্ষারটাকে প্রশমিত করার জন্য অ্যাসিডের কি একটা পর্যাপ্ত পরিমাণ থাকা লাগবে, আর অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য কি ক্ষারটারও পর্যাপ্ত পরিমাণ থাকা লাগবে। ওই পর্যাপ্ত পরিমাণটাকেই বলা হয় তুল্যাঙ্ক। কি বলা হয়? তুল্যাঙ্ক। পর্যাপ্ত পরিমাণ থাকা লাগবে। তুমি যদি ধরো এটা 1 মোল নাও, এটা 1 মোল নাও, তাহলে অ্যাসিডের 1 মোল ক্ষারের 1 মোলকে সহজে প্রশমিত করতে পারবে। তুমি যদি এরকম নাও যে এটা নিলে 2 মিলিলিটার আর এটা নিলা 2 লিটার, এটা 2 মিলিলিটার, এটা 2 লিটার। 2 মিলিলিটার অ্যাসিড যত শক্তিশালী হোক না কেন 2 লিটার ক্ষারকে পুরোপুরি প্রশমিত করতে পারবে না। তখন কি হবে, অ্যাসিডটা তো প্রশমিত হয়ে যাবে কারণ তার পরিমাণ অনেক কম, কিন্তু ক্ষারটা না দ্রবণে রয়ে যাবে। ক্ষারটা তো বিক্রিয়া করার মতো কিছুই পাবে না, দ্রবণে রয়ে যাবে। দ্রবণে রয়ে যাওয়ার কারণে কি হবে, এই যে যেই লবণ পানির দ্রবণটা সৃষ্টি হয়েছে সেই দ্রবণের মধ্যে কি কিছুটা ক্ষার কি কিছুটা এই যে তোমার এই কিছুটা এই ক্ষারটা কিছুটা কি এই লবণ এবং পানির সাথে রয়ে যাবে। যদি ক্ষারের পরিমাণ অনেক বেশি না, তখন এই দ্রবণটা আলটিমেটলি ক্ষার হবে। তখন কি হয়ে যাবে, পিএইচটা কি 7 থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তখন সেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলতে পারবো না। প্রশমন বিক্রিয়া মানে পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড এবং পর্যাপ্ত পরিমাণ ক্ষার বিক্রিয়া করবে এবং একটা আরেকটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলবে, এবং যে লবণ পানিটা উৎপন্ন হবে তার পিএইচটা কত হইতে হবে, 7 হইতে হবে। তখন তাকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া বলবো। ওকে। কিন্তু প্রশমিত মানে অনেক সময় কি হয় না, প্রশমিত হয় না। তখন আমাদের আরেকটা কোশ্চেন আসে যে কিভাবে তুমি দ্রবণটার প্রকৃতি কি বলবা, যে অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেছিল নাকি ক্ষারটা অবশিষ্ট রয়ে গেছিল যদি প্রশমন না হয়। ওকে। এবার আমরা আমরা কিছু একটা দেখবো, টাইট্রেশন বিক্রিয়া আমরা দেখবো। টাইট্রেশন একটা ওয়ার্ড তোমরা জানো, টাইট্রেশন। এই টাইট্রেশন হলো একটা উপায়, একটা বিক্রিয়া না, এটা এটা একটা উপায়, একটা প্রসেসের মাধ্যমে কি করি। আচ্ছা, এখন ল্যাবরেটরির কথা চিন্তা করি আমরা। ল্যাবরেটরিতে কিছু জিনিস থাকে, আমরা এখানে ড্র করে দেখাই। ল্যাবরেটরিতে কিছু জিনিস থাকে, জিনিসগুলা কি কি? আহ জিনিসগুলো এরকম একটা কৌটা থাকে, ধরো এটা একটা কৌটা, এখানে ধরো 0.1 মোলার অথবা নরমাল যাতে মোলার দেওয়া, আমরা মোলার যেটা বলছি 0.1 মোলার। এটা একটা ধরো একটা পাত্র, এই যে এরকম একটা পাত্র, এরকম একটা পাত্র, একটা ছিপি সহ একটা পাত্র, ঠিক আছে, এরকম দেওয়া থাকে। এবং নিচে লেখা থাকলো ধরো সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকলো, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা জানি ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল মানে কি, ঘনমাত্রা জিনিসটা কিন্তু তোমার দ্রবীভূত কতটুকু আছে, মানে দ্রাবকে কতটুকু দ্রবীভূত আছে সেটার পরিমাণটাকে বোঝায় ঘনমাত্রা। আর ঘনমাত্রা একক কি, মোলারিটি। মোলারিটিটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন? কারণ ঘনমাত্রা দেখো দ্রবীভূত হওয়ার হারটাকে ঘনমাত্রা বলে। এখন তুমি খেয়াল করো, তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নাও, 100 গ্রাম দ্রাবকে মানে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হইতে পারবে, এর বেশি দ্রবীভূত হবে না। তুমি যদি আরো বেশি গুলাইতে চাও, পানির পরিমাণ তুমি 100 গ্রামই রাখলা, তুমি যদি আরো বেশি গুলাইতে চাও মানে 36 গ্রাম লবণের থেকে বেশি লবণ গুলাইতে চাও, তখন তুমি কি করবা, তাপমাত্রাটা বাড়াই দিবা। তাপমাত্রা বাড়াইলে বেশি দ্রবীভূত হবে, তাপমাত্রা কমাইলে কম দ্রবীভূত হবে। তাইলে তাপমাত্রার উপর দ্রবীভূত হওয়ার হারটাই কি ডিপেন্ড করতেছে। তাইলে দ্রবীভূত হওয়ার হারটা যেহেতু ডিপেন্ড করতেছে মানে ঘনমাত্রাটা ডিপেন্ড করতেছে, তাহলে তাপমাত্রার উপর ঘনমাত্রাটা ডিপেন্ড করতেছে। কি হয়, বাংলাদেশের তাপমাত্রা কিন্তু সবসময় সেম না। ধরো গরমের দিনে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, শীতের মধ্যে সেটা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায়। এই যে তাপমাত্রার যে পার্থক্য হয়, তুমি গরমের দিনে যে ঘনমাত্রা মাইপা দেখলা, শীতের দিনে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। গরমের দিনে মাইপা রাখলা 0.2 এম, শীতকালে যেটা হয়ে গেল 0.1 এম, এরকম হয়। তাহলে কি ঘনমাত্রা তোমার কি অনবরত চেঞ্জ হইতেছে না। তোমার ল্যাবরেটরিতে ধরো একটা কৌটার মধ্যে তোমার পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ধরো লেখা আছে 0.1 মোলার।
কিন্তু তোমার এটা কোনো এক্সপেরিমেন্ট করার আগে তুমি যদি এটা ধরেই নাও যে 0.1 মোলার, তাহলে ভুল হবে। তোমার পরীক্ষা করার আগে ঘনমাত্রাটা মাইপা নিতে হবে, কারণ ঘনমাত্রা চেঞ্জ হয়। তাহলে কি মাইপা নিলে দেখা যাবে যে একটু হেরফের আছে, ওই হেরফেরটা নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তোমার মাপতে হবে, ঘনমাত্রাটা অনবরত মাপতে হবে। এটা যে শুধুমাত্র ক্ষারের ক্ষেত্রে তা না, এটা অ্যাসিডের ক্ষেত্রেও আমরা ইউজ করব। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করব, ইউজ করব। তো এই জিনিসটা কিভাবে ইউজ করা হয়? এটা ইউজ করা হয়, ধরো আমরা একটা অ্যাসিড নিব, একটা ক্ষার নিব, একটা অ্যাসিড নিব, একটা কি নিব, ক্ষার নিব। একটা অ্যাসিড, একটা কি নিব, একটা ক্ষার নিব। সাপোজ ধরো আমরা এই যে আমরা কি নিব, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। আচ্ছা, এটা আমি দেখ পরে বলছি। নির্দেশকটি প্রমাণ দ্রবণ আয়তের সঙ্গে একটি অজানা ঘনমাত্রার দ্রবণ, অজানা ঘনমাত্রার দ্রবণ আমি আগে বুঝাই, তারপর কতটুকু আয়তন শেষ বিন্দুতে পৌঁছাতে একটি জানা ঘনমাত্রার সাথে একটি প্রমাণ দ্রবণ। আচ্ছা, প্রমাণ দ্রবণ, এই যে জানা ঘনমাত্রা খুঁজতেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা আসলে আমি বুঝাইতেছি। এটা হলো তোমার কি করবা, ধরো অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা তোমার নির্ণয় করা লাগবে। ধরো একটা অ্যাসিডের ঘনমাত্রা তোমার নির্ণয় করা লাগবে, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু নির্ণয় করা লাগবে, মানে ওই ঘনমাত্রাটা তুমি জানো না। এই যে তুমি নিচের ক্ষেত্রে ধরো চিন্তা করো, এই যে নিচে যে জিনিসটা আছে, এই যে ধরো তোমার এখানে একটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। ধরো তুমি এই ক্ষারের ঘনমাত্রাটা, এই যে যেটা আছে এটার ঘনমাত্রাটা তুমি জানো, মানে এটা হলো তোমার জানা। আর মানে তুমি ক্ষারের ঘনমাত্রাটা একদম ক্লিয়ারলি জানো যে এটার ঘনমাত্রা 0.1 মোলার এবং এটা সঠিক, এটা চেঞ্জ হয় নাই, সদ্য তুমি এটা প্রস্তুত করছো। আচ্ছা, আর অ্যাসিডের ঘনমাত্রাটা সাপোজ ধরো তুমি জানো না, এই অ্যাসিডের ঘনমাত্রা যেটা আছে সেটা তুমি কি করো না, জানো না। তাহলে একটা জানা নিলা, আর একটা কি নিলা, অজানা নিলা। এই যে অজানাটার জানাটার সাহায্যে অজানাটার ঘনমাত্রা নির্ণয়ের প্রসেসটাকেই বলা হয় টাইট্রেশন। জানা ঘনমাত্রার সাহায্যে অজানা ঘনমাত্রার নির্ণয় করার কৌশলটাকে কি বলা হয়, টাইট্রেশন। জানা ঘনমাত্রাকে আমরা অন্যভাবে বলি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণের ঘনমাত্রাটা জানা থাকে, আর অজানা ঘনমাত্রা যেটা তুমি নির্ণয় করবা। তাহলে একটা জানার সাহায্যে আর একটা অজানা তোমার কি করতে হবে, ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তারপর তুমি কি করবা, সেখানে তুমি সেটা টাইট্রেশন করবে। এখন টাইট্রেশনের প্রসেসটা কি? সাপোজ ধরো ধরো আমরা করলাম টাইট্রেশনে, আমরা কি করে উত্তের সমানুপাতিক বিক্রিয়া শেষ বিন্দু আমরা নির্ণয় করি। তো এটা কি করি আমরা নরমালি প্রচলিত পদ্ধতি টাইট্রেশন। ধরো সাপোজ ধরো যে জানাটার, এটার ভিও জানো, মানে তুমি ধরো এটা 10 ml নিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড 10 ml নিছো, এবং তার ঘনমাত্রা সেটাও তুমি জানো। ওকে, আচ্ছা, তারপর তুমি এটার ঘনমাত্রা তুমি জানো না, অ্যাসিডের ঘনমাত্রাটা তুমি জানো না। তো অ্যাসিড কি করলা, মানে সালফিউরিক অ্যাসিডটা কি করলা, নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড তুমি কি করতে থাকলা, ঢালতে থাকলা। ঢালতে ঢালতে ধরো তোমার 20 ml অ্যাড করার পর বিক্রিয়াটা শেষ হয়ে গেল। তাহলে তুমি কি অ্যাসিডের আয়তনটা তুমি 20 ml নিছো, অ্যাসিড কতটুকু নিছো, 20 ml নিছো। তাহলে এটা ধরো V1, এটা ধরো S1, আর এটা ধরো কি V2। আর অ্যাসিডের ঘনমাত্রা যেটা S2, এটা তুমি জানো না। আমি আবারও বলতেছি, S2 টা তুমি কি করো না, জানো না। এখন দেখো, খেয়াল করো, তোমার জানাটা এখানে কে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো তুমি নিছো 10 ml, আর যেটার ঘনমাত্রা যেহেতু জানা, ধরো 0.1 মোলার, এটা তুমি দুইটাই জানো। তাহলে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডটা ধরলাম V1 10 ml, আর ঘনমাত্রা S1 কত, 0.1 মোলার, এটা তুমি জানো। তারপর তুমি ক্ষারের মধ্যে কি করবা, অ্যাসিডটা যোগ করতে থাকবা। কতক্ষণ পর্যন্ত যোগ করবা, যতক্ষণ না পর্যন্ত বিক্রিয়াটি শেষ হয়ে যায়, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি প্রশমিত হয়ে যায়। যখনই দুইটা পুরোপুরি প্রশমন হবে, তখনই আমি অ্যাসিড ঢালা বন্ধ করে দিব। এখন ততক্ষণ আমি রিডিং নিতে থাকবো যে আমি কতটুকু অ্যাসিড ঢালছি। ধরো আমি V2 পরিমাণ অ্যাসিড ঢালছি, ধরো 20 ml অ্যাসিড ঢালছি, তাহলে আমাদের V2 হবে কত, 20 ml। তাহলে আমাদের অ্যাসিডের ঘনমাত্রাটা কি, S2 আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, V1S1 V2S2। এখন তাহলে এইভাবে এই প্রসেসটা হলো এইভাবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা টাইট্রেশন, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন তোমাকে এই যে একটা কথা বলছো না, নির্দেশক, নির্দেশকটা আসলে কেন ইউজ করা হয়? এই যে তুমি তো অ্যাসিড ক্ষারের ঘনমাত্রা এবং আয়তন জানো, এবং অ্যাসিডটা আস্তে আস্তে ঢালতে থাকবা। যখন বিক্রিয়াটা শেষ হবে, অ্যাসিড ঢালা বন্ধ করে দিবা। কতটুকু অ্যাসিড ঢালছো সেটাকে তুমি V2 ধরবা, আর S2 টা তুমি নির্ণয় করবা, আর V1 S1 তো তুমি জানোই। এটা হলো প্রসেস। এখন বিক্রিয়া যে শেষ হইছে, প্রশমিত যে হইছে, এটা তো খালি চোখে দেখলে বুঝবো না। খালি চোখে দেখলে তো বুঝবো না যে এটা কিভাবে বুঝবো। তখন
সেটা বোঝার জন্য আমরা ইউজ করি কি নির্দেশক। নির্দেশকটা বুঝায় দেয় একটা বর্ণ পরিবর্তন করে। নির্দেশকটা ধরো সাপোজ ধরো প্রথমে প্রশমিত হয় নাই, মানে একদম শুরুতে তখন তো প্রশমিত হয় নাই, তখন নির্দেশক এক ধরনের বর্ণ দেয়। ধরো তখন নির্দেশক বর্ণ দিলে সবুজ। যখনই বিক্রিয়াটা প্রশমিত, পুরোপুরি প্রশমিত মানে শেষ হয়ে গেছে, তখন নির্দেশকটা সাথে সাথে কি হয়ে যায়, গোলাপি হয়ে যায়। ধরো তাহলে সবুজ থেকে যখনই গোলাপি হয়ে যাবে তখন নির্দেশকটা তোমার না, তখন নির্দেশকটা কি হবে, মানে তখন তোমার নির্দেশকটা তোমার নরমালি, তখন আমরা কি নির্দেশকটাকে কি বলবো, তখন আমরা নির্দেশকটা কি বলবো, তখন যে বিক্রিয়াটা শেষ হয়েছে। মানে নির্দেশকটা যখনই বর্ণ পরিবর্তন করে ফেলবে তখনই আমরা বুঝবো কি বিক্রিয়াটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটার জন্য আমরা নির্দেশকটা ইউজ করি। তাহলে আমরা এই হলো আমাদের টাইট্রেশনের প্রসেস। তো টাইট্রেশনের প্রসেস আমরা এখন সূত্রের সাহায্যে সেটাকে আমরা দেখবো টাইট্রেশন। এই প্রসেসটা তোমরা প্র্যাকটিক্যালি করলে না আরো ভালোভাবে ক্লিয়ার হবে, কিন্তু তোমাদের যে অবস্থা, তোমাদের প্র্যাকটিক্যালি আদৌ হয় কিনা সন্দেহ আছে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি আরো একটু, আমরা যে জিনিসগুলো একটু দেখি, আমরা প্রশমনটা কিভাবে, প্রশমন বিন্দু। আচ্ছা, প্রশমন বিন্দু মানে কি, যেখানে বিক্রিয়াটা শেষ হয়েছে, মানে যখনই প্রশমিত হয়ে গেছে সেই বিন্দুটাকে বলা হয় কি, প্রশমন বিন্দু বলা হয়। শেষ বিন্দু, বিক্রিয়ার শেষ বিন্দু বলা হয় প্রশমন বিন্দুটাই, বিক্রিয়ার শেষ বিন্দু মানে কোথায় শেষ হয়েছে। ওকে, 1 মিনিট। ওকে, শেষ বিন্দু। তাহলে আমরা বিক্রিয়ার শেষ বিন্দু মানে প্রশমন বিন্দুটা কি, বিক্রিয়াটা যেখানে শেষ হয়েছে মানে শেষ বিন্দু, মানে প্রশমিত যখন হয়ে গেছে। আচ্ছা, তো প্রশমিত করতে সাপোজ ধরো এই যে একটা অ্যাসিড, আমরা কি অ্যাসিড নিলাম, এই যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফুরিক অ্যাসিড আমরা বিক্রিয়া করাইলাম। আর সেখানে আমাদের কি আছে, তাহলে আমাদের সোডিয়াম সালফেট প্লাস কি উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো। আচ্ছা, এখানে সমতা করতে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 বসবে। 2 বসবে কেন আমি একটু বলে দিই। এক ক্ষারকীয় অ্যাসিড আর দ্বিক্ষারকীয় অ্যাসিড বা ত্রিক্ষারকীয় অ্যাসিড, ধরো এক ক্ষারকীয় অ্যাসিড কাকে বলে আমি এটা একটু এখন ক্লিয়ার করে দিচ্ছি। এক ক্ষারকীয় অ্যাসিড, যে অ্যাসিড একটা ক্ষারকে মানে 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে তাকে আমরা এক ক্ষারকীয় অ্যাসিড বলবো। উদাহরণস্বরূপ বলা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা, দেখো একটা, এজন্য এক ক্ষারকীয় অ্যাসিড। আরেকটা উদাহরণ বলা যায় HNO3, এখানেও দেখো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কি, একটা, এজন্য কি এটা এক ক্ষারকীয় অ্যাসিড, মানে এটা 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে। আচ্ছা, দ্বিক্ষারকীয় অ্যাসিড, আচ্ছা, দ্বিক্ষারকীয় অ্যাসিড যেটা দুইটা ক্ষারকে কি করতে পারে, প্রশমিত করতে পারে। যেমন তোমার ধরো H2SO4, সালফুরিক অ্যাসিড, এটা কি দুইটা ক্ষারকে কি করতে পারে, প্রশমিত করতে পারে। ঠিক আছে, তাহলে এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, ত্রিক্ষারকীয় অ্যাসিড তিনটা ক্ষারকে প্রশমিত করতে পারবে। এই যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা তিনটা, এজন্য কি এটা ত্রিক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, এই যে দেখো সালফুরিক অ্যাসিড কিন্তু দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে দুইটা ক্ষারকে 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে। এই যে দেখো 1 মোল সালফুরিক অ্যাসিড 2 মোল ক্ষারকে কি করতেছে, প্রশমিত করতে পারতেছে। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে এজন্য কত বসছে, 2 বসছে, আর সালফুরিক অ্যাসিডের সামনে কত, 1। তাহলে এটা দিয়ে কি বোঝায়, 1 মোল সালফুরিক অ্যাসিড 2 মোল ক্ষারকে কি করতেছে, প্রশমিত করতেছে। এজন্য এটার কি দ্বিক্ষারকীয় অ্যাসিড বলছে। আচ্ছা, ক্ষারের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, এক অম্লীয় ক্ষার যেটা 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে। ক্ষারের ক্ষেত্রে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কত, হ্যাঁ, প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিলের সংখ্যা কত, একটা। প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিলের সংখ্যা কয়টা, একটা। তাহলে সে 1 মোল ক্ষারকে কি করতে পারবে, প্রশমিত করতে পারবে। 1 মোল, এই এক ক্ষারকীয়, এক অম্লীয় ক্ষার 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। দ্বিঅম্লীয় ক্ষার, এই যে এটা ধরো দ্বিঅম্লীয় ক্ষার, দুইটা OH আছে এই জন্য এটা দ্বিঅম্লীয় ক্ষার। ত্রিঅম্লীয় ক্ষার, এই যে ত্রিঅম্লীয় ক্ষার, তিনটা OH আছে এই জন্য এটা ত্রিঅম্লীয় ক্ষার। ওকে, আচ্ছা, এই জন্য এটা বিক্রিয়ার সামনে আমরা এটা লিখলাম। ওকে, আচ্ছা, আমরা এখন আরেকটু দেখি। আমরা তো আমরা 2 মোল, এখানে দেখো এই যে এদের সংখ্যানুপাতিক হারটাও লিখে দিছে। সংখ্যানুপাতিক হারটা মানে কি,
এই যে দেখো সংখ্যানুপাতিক হারটা মানে হলো, দেখো খেয়াল করে, এই যে এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু কিন্তু কি মানে ইস টু কত 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাদের অ্যাসিড এবং ক্ষারের অনুপাতটা কত, এটা ক্ষারের অনুপাত কত 2 আর অ্যাসিডের অনুপাত কত, এই যে দেখো ক্ষারের অনুপাত কত 2 আর অ্যাসিডের অনুপাত কত 1। এটা অনুপাতটা আমরা লিখলাম, সংখ্যানুপাত এখন আমরা ব্যবহার করে এটা গণনা করা যায়। আচ্ছা, আমরা একটু আগে লিখছিলাম আয়তন এবং ঘনমাত্রা পরস্পরের কি ব্যস্তানুপাতিক। এই যে দেখো এটা লিখতে পারি ভি সমানুপাতিক কত 1/s। তাহলে যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে কি আসবে, একটা কে আসবে। তাহলে ভি সমান সমান কে 1/s। তাহলে কি ভিএস ইকুয়ালস টু কে, এই যে এসটা যদি এই পাশে আনো তাহলে ভিএস ইকুয়ালস টু কে। তাহলে আয়তন এবং ঘনমাত্রার গুণফল সবসময় ধ্রুব সংখ্যা থাকবে। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, আয়তন এবং ঘনমাত্রার বিভিন্ন রিডিং আমরা নিতে পারি। ধরো v1s1 v2s2 এরকম করে আমরা নিতে পারি। তাহলে v1s1 বাই v2s2, এই যে v1s1 বাই v2s2 ইকুয়ালস টু কে লেখা যায়, মানে দুইজনের অনুপাতকে একটা ধ্রুবক সংখ্যা হবে। আচ্ছা, তারপর এটাকে আমরা কি করতে পারি, ধ্রুবক সংখ্যা হবে। তাহলে উপরের উদাহরণ থেকে আমরা কি লিখতে পারি, ধরো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন খেয়াল করো তো এই যে দুইজনের অনুপাত, ধরো অনুপাতটা নিলাম আমরা v1s1 বাই v2s2 নিলাম। আচ্ছা, v1s1 n ইকুয়ালস টু sb, মোল সংখ্যা ইকুয়ালস টু আয়তন ইনটু ঘনমাত্রা। আমি দেখাইছিলাম n ইকুয়ালস টু sb, এরকম একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। n ইকুয়ালস টু কি sv, ঠিক আছে। তাহলে v আর s এর গুণফলটা কি আসলে মোল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, ধরো সাপোজ ধরো আমরা কি নিব, এখান থেকে সূত্র নিব va মানে অ্যাসিডের আয়তন, sa মানে অ্যাসিডের ঘনমাত্রা, ভাগ vb মানে কি ক্ষারের আয়তন, sb মানে কি ক্ষারের ঘনমাত্রা, va vb বাই sb। তাহলে va কি আসলে কি মোল সংখ্যা। তাহলে অ্যাসিডের মোল সংখ্যাকে আমরা কি ধরলাম, ধরো a ধরলাম, আর ক্ষারের মোল সংখ্যাকে আমরা কি ধরলাম b ধরলাম। তাহলে কি a বাই b লেখা যায়। এই পাশে দেখো, বাম পাশে দেখো উপরে va মানে কি ভি আর এস এর গুণফল কি অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা কি এ, আর ক্ষারের মোল সংখ্যা কি বি। তাহলে আর গুণন করলে দেখো লেখা যায়, এটাকে কি লেখা যায়, এটা গুণ হয়ে যাবে কি ভিবিএসবি এর সাথে, বিটা গুণ হয়ে যাবে কি ভিএএস এর সাথে। তাহলে বি ইনটু এ ইনটু ভিবিএসবি, এটাই হলো আমাদের সূত্র। তাহলে দেখো ক্ষারের মোল সংখ্যাটা কার সাথে গুণ হইতেছে, অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তনের সাথে। আর অ্যাসিডের মোল সংখ্যাটা কার সাথে যোগ হইতেছে, ক্ষারের আয়তন এবং ঘনমাত্রার সাথে। এটাই হলো আমাদের সূত্র, এখানে লিখে নাও। আমরা এটা পরের পেজে দেখো, এটাই আমাদের পরের পেজে দেখাই আমি তোমাদের, এটাই আমাদের কি ইয়া করছে, এই যে দেখো এটাই আমাদের কি নির্ণয় করছে লাস্টে। এই যে এখানে অ্যাসিডের ঘনমাত্রাটাকে এক্স ধরছে আর ক্ষারের ঘনমাত্রাটাকে ওয়াই ধরছে। অ্যাসিডের ঘনমাত্রাটাকে কি এক্স ধরছে, ক্ষারের ঘনমাত্রাটাকে কি ধরছে ওয়াই ধরছে। এই যে দেখো, সরি ঘনমাত্রা না, অ্যাসিডের মোল সংখ্যাটাকে কি ধরছে এ ধরছে, এক্স ধরছে, আর ক্ষারের মোল সংখ্যাটাকে ওয়াই ধরছে। আমাদের সূত্র অনুযায়ী দেখো তো, ক্ষারের মোল সংখ্যাটা কার সাথে যাবে, অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার সাথে। এই যে দেখো অ্যাসিডের ঘন আয়তন কত ভি এ এস এ, এটার সাথে কোন মোল সংখ্যাটা গুণ হয়েছে, ক্ষারের মোল সংখ্যাটা ওয়াইটা গুণ হয়েছে। আর অ্যাসিডের মোল সংখ্যাটা কার সাথে গুণ হবে, ক্ষারের আয়তন এবং ঘনমাত্রার সাথে। এই যে দেখো ক্ষারের আয়তন ভিবি মানে বেস, এস বি এটার সাথে গুণ হয়েছে কি অ্যাসিডের মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে এই সূত্রটা তোমার এখান থেকে, এই সূত্রটা ব্লক, এই জিনিসটা তোমার জানা লাগবে, এই সূত্রটা তোমার জানা লাগবে। আমরা একটা ম্যাথ দেখবো, আমরা এখন একটা ম্যাথটা আমরা একটু দেখি এখান থেকে। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা কি করবো, এখন ম্যাথটা ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদের কিভাবে টাইট্রেশনের ম্যাথগুলো করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আগের পেজে যাই, এখানে দেখো এই যে একটা সূত্র। ওকে, এই ম্যাথটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে। এই ম্যাথটা আমরা দেখবো এখন। আমাদের মোলারিটি নির্ণয় করা লাগবে। আয়তন ঘনমাত্রা আমাদের ছিল কি VASA, ওইখানে ভিটা কিন্তু আয়তনটা তোমার মিলিলিটারে রাখতে পারো, দুইটার আয়তন ধরো ক্ষারের আয়তন আর অ্যাসিডের আয়তন দুইটাকেই তোমার হয় মিলিলিটারে রাখতে হবে নাইলে লিটারে রাখতে হবে। আমরা মিলিলিটারে রাখবো, কিন্তু ঘনমাত্রাটা আমরা মোলারিটিতে হিসাব করব, মোলারিটিতে হিসাব করব। আচ্ছা দেখো, 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। 500 মিলিলিটার, আমরা আগে প্রথম একটা একটা করে লাইন ক্লিয়ার করি আমরা।
আমাদের প্রথম লাইনটা, এই লাইনটা ক্লিয়ার করি আগে, তারপর আমরা পরের লাইনে যাব। 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। ঠিক আছে, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তন কত? 500 মিলিলিটার, কিন্তু ঘনমাত্রাটা দেওয়া নেই। তাহলে ঘনমাত্রাটা আমরা বের করি। তাহলে ঘনমাত্রা বের করার সূত্রটা কি আমরা দেখি এখান থেকে। আমাদের একটা সূত্র ছিল না, S = W × 1000/mv। তাহলে এখান থেকে দেখো W কত? 49 গ্রাম, 49 গ্রাম। তারপরে M কত? সালফারিক অ্যাসিডের M 98 গ্রাম আসে আণবিক ভর। তুমি দেখো সালফারের কত? 32, আর এটা কি 4 16 কত? 64। 32 আর 64 কত? 96, আর 2 কত? 98 গ্রাম, 98 গ্রাম। ওকে, তারপরে M পেলাম। তারপরে V কত? 500 মিলিলিটার দেওয়া আছে, 500 মিলিলিটার। ওকে, আমরা 50 লিখছি, 500 মিলিলিটার এটা আগে লিখলাম। তারপর আমরা কি এখান থেকে সূত্র দিয়ে আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। আমাদের S = কি ছিল? W × 1000/mv। তাহলে কত? 49, এখানে অন্যভাবে করা আছে, ওইভাবে করার দরকার নেই। ঠিক আছে, 49 × 1000 মানে W × 1000 বাই কত? M, mv ভাগ কি mv। M কত? M টা কত আমাদের? 98। ভিটা কত আমাদের? 500। তাহলে আমাদের ঘনমাত্রাটা বের হয়ে যাবে। ঘনমাত্রাটা যেটা আসে, সহজ একটা জিনিস আছে, টু এটা 1 মোলার আসে, মানে একদম এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 মোলার আসে। তাহলে দেখো অ্যাসিডের আয়তনটা কত? 500 মিলিলিটার, এবং অ্যাসিডের ঘনমাত্রাটা কত? 1 মোলার। ওকে, এবার বলছে উক্ত দ্রবণ থেকে, মানে অ্যাসিডের যেই দ্রবণটা আছে, উক্ত দ্রবণ থেকে আমি কতটুকু নিব? 50 মিলিলিটার নিব। তাহলে আমরা অ্যাসিডটি আমরা 500 মিলিলিটার, আমাদের কৌটার মধ্যে ছিল 500 মিলিলিটার, ওই কৌটা থেকে আমি 50 মিলিলিটার বের করে এনে ওই 50 মিলিলিটার দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করব। তাহলে তো 500 মিলিলিটার আর হিসাব করলে হবে না, আমাকে এখন হিসাবটা করতে হবে কি? 50 মিলিলিটার। তাহলে 50 মিলিলিটারের ঘনমাত্রাটা কত সেটাও তো আমার জানা লাগবে, তাই না? এখন এটার অ্যান্সার খুব সহজভাবে দেখা যায়। তুমি ধরো তোমার বন্ধু 1 গ্লাস শরবত খাইতেছে, তোমাকে হাফ গ্লাস শরবত দিল, সেই শরবতের মিষ্টি কি কমে যায়? হাফ গ্লাসের মিষ্টি কি কম থাকে? কম থাকে না। তুমি আয়তনটা তুমি ওইখান থেকে একটু নিলে সেটার ঘনমাত্রা কি? সেমই থাকে। তুমি যে 500 মিলিলিটার থেকে 50 মিলিলিটার নিয়ে আসছো, উঠায় নিয়ে আসছো, সেই 50 মিলিলিটারের ঘনমাত্রাটাও কত থাকবে? 1 মোলারই থাকবে। তাহলে তোমাদের অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের আমরা গুলা লিখে ফেলি। অ্যাসিডের আয়তন আমরা কত নিলাম? 50 মিলিলিটার নিলাম। ওকে, আর অ্যাসিডের ঘনমাত্রাটা কি? তুমি 500 থেকে তুমি 50 মিলিলিটার নিয়ে আসো, কিন্তু ঘনমাত্রা তো সেমই থাকবে। তুমি এক জগ শরবত থেকে 1 গ্লাস শরবত নিয়ে আসো, জগের শরবতের মিষ্টি যতটুকু থাকবে, গ্লাসের শরবতের মিষ্টিও কিন্তু সেম থাকবে। তাহলে 1 মোলার। এটা হবে অ্যাসিডেরটা আমরা নির্ণয় করে ফেলছি। এবার আমরা ক্ষারেরটা দেখব। আমাদের কি বলছে? এই পরিমাণ অ্যাসিডটা, এই যে 50 মিলিলিটার 1m অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডটাকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা দেওয়া আছে, 10% ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আয়তনটা কতটুকু লাগবে সেটা বের করতে বলছে। তো ঘনমাত্রাটা 10% দেওয়া আছে, আমরা জানি পার্সেন্টেজে হিসাব করা যাবে না, এটাকে কিসে নিতে হবে? মোলারে নিতে হবে, মোলারিটিতে নিতে হবে। পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়ার সূত্র তোমাদের শিখাইছিলাম, S = পার্সেন্টেজ ইনটু 10/m। পার্সেন্টেজ ইনটু 10/m, কত পার্সেন্ট আছে? 10%। 10 ইনটু সূত্রের 10, তোমাদের লাস্ট ক্লাসে দেখো, পার্সেন্টেজ মানে সূত্রের 10, আর 10টা কি? কত পার্সেন্ট দেওয়া আছে? 10%ই দেওয়া আছে। ঠিক আছে, ওকে, এটা হলো কি? পার্সেন্টেজ। এটা কি? সূত্রের 10 ভাগ কি ছিল? m ছিল। সোডিয়াম হাইড্রোক্সাইডের m কত? আণবিক ভর কত? 40 গ্রাম। তাহলে 40 করলাম, তাহলে এটা কত আসে? 2.5 আসে। অ্যানসারটা আসে 2.5 m। তাহলে আমাদের 2.5 বড় হাতের m। তাহলে আমাদের এটা কি? এটা হলো SB। আমরা S টা লিখে না, আমরা ডাইরেক্ট এটা কি লিখি? SB লিখি। তাহলে আমাদের VB কত? এটা আমাদের কি করতে হবে? এখন বের করতে হবে। VB = what, মানে কতটুকু? তাহলে আমরা অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন জানি, ক্ষারের ঘনমাত্রা জানি, তাহলে ক্ষারের আয়তনটা বের করতে হবে। তাহলে আমাদের কি? যে VASA = কি? VBSB, আর যার যার মোল সংখ্যা আরেকজনের আকারে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের আগে আমরা বিক্রিয়াটা আগে লিখি। আমরা এখান থেকে এই যে আমরা ম্যাথটা এখানে নিয়ে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে যে এখানে ভ্যালুগুলো সব দেওয়া আছে। আচ্ছা, আমরা আগে বিক্রিয়াটা লিখি। আমাদের কার কার মধ্যে এই ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। এই যে দেখো
সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট প্লাস পানি। ওকে, তাহলে আমরা দেখো এখানে এটা কত ক্ষারকীয় অ্যাসিড? দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে 2 মোল ক্ষারকে সে প্রশমিত করবে, তাহলে 2 মোল ক্ষারকে সে প্রশমিত করলে এর জন্য 2 হয়েছে। আচ্ছা, অ্যাসিডের মোল সংখ্যা কত? 1, ক্ষারের মোল সংখ্যা কত? 2। আমাদের সূত্রটা কি? VaSa ইকুয়ালস টু কত? VbSb। এখন VaSa টা কার? অ্যাসিডের। তাইলে অ্যাসিডের সামনে কার মোল সংখ্যাটা বলবে? ক্ষারের মোল সংখ্যাটা বসবে। ক্ষারের মোল সংখ্যা কত? 2। এই যে অ্যাসিডেরটার সামনে এর জন্য 2 বসছে। আর VbSb এটা কি? ক্ষারের আয়তন এবং ঘনমাত্রা, এটার সামনে কে বসবে? অ্যাসিডের মোল সংখ্যাটা, অ্যাসিডের মোল সংখ্যাটা 1, এই 1 বসাইলেও যা, না বসাইলেও যা। তাহলে আমাদের এই যে সূত্র এটা আমাদের বের করতে হবে কি? Vb। তাহলে Vb ইকুয়ালস টু কত হয়? 2VaSa বাই কত? Sb। সব ভ্যালু দেওয়া আছে। Vb আসে কত? 40 মিলিলিটার। তাহলে ক্ষার কতটুকু লাগছিল আমাদের? 40 মিলিলিটার হইলেই আমি কি এটাকে কি করতে পারতেছি? প্রশমিত করতে পারতেছি এটাকে। ঠিক আছে, এটাকে আমি একদম প্রশমিত করে ফেলতে পারতেছি। ওকে, এটা একটা টাইপ গেল। এটা এই মানে ছোট টাইপ, নরমালি এটা আমরা প্রশমন বিক্রিয়া আমরা দেখবো নেক্সট ক্লাসে। আমরা দেখবো কি প্রশমিত যদি না হয়, ঠিক আছে, প্রশমিত যদি না হয়, যেমন এখানে এটা তো দেখলাম, প্রশমিত যদি না হয় মানে যদি অ্যাসিড বা ক্ষার কোনোটা থাইকা যায়, কতটুকু থাকবে এবং দ্রবণের প্রকৃতিটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে তোমাদের ধরো এটা আমরা বলছি যে এই এখানে একটা বলছে যে কস্টিক সোডা দ্রবণ, মানে একটা কস্টিক সোডা, কস্টিক সোডা আমরা জানি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো আমরা এখানে ভ্যালুগুলো লিখে ফেলি, ভ্যালুগুলো লিখে ফেললে আমাদের ক্লিয়ার হবে। কস্টিক সোডা দ্রবণে, কস্টিক সোডা কতটুকু দ্রবণ? 20 মিলিলিটার। তাহলে ভিবি কত? 20 মিলিলিটার। ওকে, এই দ্রবণটাকে প্রশমিত করব। প্রশমিত করতে আমার এই যে সালফিউরিক অ্যাসিড, এটা বোঝা যাচ্ছে না। সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগে? 0.5 m, 20.5 ml। তাহলে ক্ষারের অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.5 m দেওয়া আছে, 0.5 m। ঠিক আছে, আয়তনটাও দেওয়া আছে, VA। আয়তনটা কত? 20.5 ml। ওকে, তোমাকে বলছে যে প্রশমিত হয়ে যায়, তোমাকে বলছে যে ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত, মোলারিটি কত সেটা বের করতে বলছে। তাহলে কত? VSB কত, মানে মোলারিটি কত মানে তার ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে। তাহলে এটা পারবা তুমি অবশ্যই। এই বিক্রিয়াটা লিখলা, কার কার বিক্রিয়া? সালফিউরিক অ্যাসিড এবং কস্টিক সোডার বিক্রিয়া। কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে সেম আগের মতো বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিড প্লাস 2 কস্টিক সোডা। আচ্ছা, একটা সমতা করার কৌশল কি? ক্ষারের সামনে মোল সংখ্যা যত দিবা, পানির সামনে তত মোল সংখ্যা হবে। ঠিক আছে, এই যে আমাদের ভ্যালুগুলো এখানে লিখে ফেলছি। তাহলে আমরা এখানে আমরা জানি আমাদের সূত্রটা কি? আমাদের VA আছে, VB কত? SB। এই যে আমাদের সূত্র VA, এটা এমনি করছে কেন? এই যে দেখো এখানে এস এর জায়গায় এম ইউজ করছে, মোলারিটি তো এস এর জায়গায় এম ইউজ করছে। তাহলে কি? MaVa। এটা কি? অ্যাসিডের। অ্যাসিডেরটার সামনে কার মোল সংখ্যা বলছে? ক্ষারের মোল সংখ্যা বসছে। ক্ষারের মোল সংখ্যা কত ছিল? 2 বসবে এখানে। আর MbVb মানে কি? ক্ষারের মোলারিটি এবং আয়তন, এটার সামনে কার মোল সংখ্যা বসবে? অ্যাসিডের মোল সংখ্যা বসবে। এবং সেখান থেকে তুমি ঘনমাত্রাটা কি করে ফেলতে পারো? বের করে ফেলতে পারো। এটা একটা টাইপ তোমার, মানে একই টাইপ, মানে আলাদা তো কিছু না, একই টাইপ। এভাবে প্রশমন বিক্রিয়া তোমার কি হতে পারে? কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা কি দেখবো? প্রশমন যদি না হয়। এখন তো আমরা বললাম যে প্রশমিত হয়ে গেছে, ঠিক আছে, প্রশমিত তো হয়ে গেছে। এখন আমরা জোর করেও বললাম যে প্রশমিতটা হয়ে গেছে। এখন সাপোজ ধরো যদি প্রশমিত না হয়, কোনটা কতটুকু? তাহলে যদি প্রশমিত না হয় মানে কি? হয় অ্যাসিডটা রয়ে গেছে অথবা ক্ষারটা রয়ে গেছে, যে কোনো একটা শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে সেটা কি? লিমিটিং বিক্রিয়ক। তোমরা 9-10 এ পড়ছো লিমিটিং বিক্রিয়ক মানে কি?